হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি সুমি, আমারও আরেকটি ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দেখো আমি সুন্দর করে মহালয়ার দিনটি পালন করেছি। তো যাই হোক, সকালবেলায় উঠে মহালয়া শুরু হয়ে গিয়েছিল, তারপর মহালয়া কিন্তু শুনেও ফেলেছি। তো যাই হোক, আমি ভয়েস দিচ্ছি আজকে রবিবার বিকেলবেলায়, ভিডিওটা করেছিলাম শনিবারে। তো শনিবারের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। সকালবেলায় বাসি কাজটা সেরে নিয়ে আমি কিন্তু বেশ কিছু জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো সকালবেলায় ছাদের উপরে মেলতে এসেছি। দেখো একটা একটা করে বেড কভার কিন্তু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ সামনেই মহালয়া আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন। তো এখন থেকে কিন্তু পুজোর একটা পুজো ভাব কিন্তু চলে এসেছে, কিন্তু বাড়ির ভিতরে থাকলে বোঝা যায় না। বাইরে বেরিয়ে যখন পুজোর মণ্ডপগুলোর দিকে যাওয়া আসা করছি, তখন কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ, সামনেই কিন্তু আর পুজো চলেই এসেছে। তো দেখতেই পেলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর আমি নিচে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন একটু আহ্নিক করে নেব আর ঠাকুরের পুজোটা সেরে নেব ভাবছি। যতদিন না পুজো শুরু হচ্ছে, ওই যে মাইক ক্যাসেট ওগুলো বাজছে, ততদিন না পুজো মনেই হয় না। কিন্তু ওই 4টে দিনই আবার পুজো মনে হবে। তারপরে যেই মাইক বাজা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আবার মন খারাপের পালা। আবার কিন্তু আমাদের সেই একটা বছর অপেক্ষা করতে হবে যে কবে আবার মা আসবে, তাই না? তো দেখো রান্না বান্নার কাজটা আজকে একটু সকালে শুরু করে দিয়েছি। কারণ কি বলো তো, বাড়িতে একটু বিশেষ কাজ হচ্ছে। তো বলতেই পারো যে শখের দাম লাখ টাকা। বুঝতেই পারছো, মধ্যবিত্ত সংসারে একটা জিনিস একটা শখ পূরণ করতে হলে কতখানি যে স্যাক্রিফাইস করতে হয়, সেটা শুধু যারা মধ্যবিত্ত সংসারে থাকে তারাই কিন্তু বুঝতে পারবে। আর আজকে রান্নাবান্নায় দেখতেই পেলে প্রথমে শুশুনির শাক করে নিয়েছিলাম আর একটু তিতো করলা ভেজে নিয়েছিলাম। বাবু আসলে শাক খেতে খুব ভালোবাসে, তো শাক হলে ওর আর কিছু চাই না, তাই ওর জন্য প্রতিদিন চেষ্টা করছি একটু করে শাক রাখার মেনুতে। তো শাকটা খাওয়াও কিন্তু ওর জন্য অনেকটাই উপকারী। আর একটু চাল কুমড়ো, কালকে চাল কুমড়ো একটু বেঁচে গিয়েছিল, তো চাল কুমড়োটা রান্না করলাম। তো এতদিনে কিন্তু বাবার বাড়ির চাল কুমড়ো শেষ হলো আর কি। আর লাস্টে করছি মাছের ঝোল। তো এই মাছের ঝোলটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আজকে একটু সকাল ওই যে বললাম রান্না বান্না করব, তারপর সংসারের কাজগুলো সারবো আর কি। দেখতেই পেচ্ছ রান্না বান্না সব কিন্তু শেষ এখন। তো তারপর এবার যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে সব কাজ কিন্তু আমি কমপ্লিট করব। আর সংসারের কাজ কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, সেটা কিন্তু একটা নিয়ম মেনেই হয়। কিন্তু আজকের নিয়মটা একটু এলোমেলো হয়েই গিয়েছে। কারণ কি বলো তো, সকালবেলায় আজকে বিছানাটা তোলাও হয়নি। আর কি বলো তো, রান্নাটা সকাল চাপিয়ে দিয়েছিলাম, তাই অন্যান্য কোনো কাজের দিকে আর তাকানো হয়ে ওঠেনি। আর রান্নাবান্না সেরে গ্যাস ওভেন মুছে দিয়ে একবারে রান্নাঘর পরিষ্কার করে আকাশে দেখি প্রচুর পরিমাণে তখন মেঘ উঠে গিয়েছে। যদিও মেঘটাই উঠেছিল, বৃষ্টি হয়নি এদিকে, কিন্তু অন্যান্য দিকে শুনেছি বৃষ্টিও প্রচুর হয়েছে। তো মেঘ উঠেছে দেখে ছাদের মধ্যে সমস্ত জামা কাপড় মেলা ছিল, সকালবেলায় মেলে দিয়ে গিয়েছিলাম। তো এখন কিন্তু ওই 11টা মতো বাজে। তো এখন কিন্তু প্রায় জামা কাপড়গুলো শুকিয়েও গিয়েছে। তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে নিই, কারণ শুকনো জামা কাপড় যদি ভিজে যায় তাহলে যে কতখানি কষ্ট হয় সেটা কেবল আমরাই জানি। প্রতি বছর মা দুর্গা আসছেন, আর এইভাবে যে আমরা বাড়িঘর পরিষ্কার করছি, তো মা দুর্গা এলে বাড়িঘর পরিষ্কার না করলে, বাড়িঘরে রং না করলে আর আলকাতরা না দিলে কিন্তু পুজোর ভাবটা এখনো পর্যন্ত মনের মধ্যে আসে না। যাই হোক, প্রতিদিনের মতোই দেখো আমার সুন্দর দিদিভাইদের নামগুলো নিয়ে নিই। তো আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করেছিল এক দিদিভাই, তো তার অ্যাপটা অ্যাকাউন্টটা আমি ঠিক বুঝতে পারলাম না কি নামে আছে। তো যাই হোক, দিদিভাই কমেন্ট করে আমাকে কিন্তু সেটআপ দেখিয়েছে, আর আগে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সেই তার জন্য অভিনন্দন জানিয়েছে। তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। তো দিদিভাই আমার চ্যানেলে প্রথম কমেন্ট করলো, তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এইভাবে
এইভাবেই আমার পাশে থেকো। তো সত্যিই তোমরা নতুন নতুন করে আমরা কমেন্ট করছো আর নতুন নতুনভাবে আমাকে যে সাপোর্ট করছো, তো সত্যিই তোমাদের নতুন নতুন বন্ধু পেয়ে আমিও কিন্তু খুব খুশি হয়েছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। এই একটা ঘরের মধ্যে খাট আর সোফা একসঙ্গে রাখাতে যে প্রচণ্ড পরিমাণে কিন্তু অসুবিধাও হচ্ছে জানো। তো ভাবছি দেখি সামনে যদি কোনো লোকটোক পাই তাহলে এই যে সোফাটা দেখতে পাচ্ছ, সোফাটা কিন্তু একটু বাইরে বের করে দেওয়ার চেষ্টা করব। কারণ সোফাটাতে না প্রচুর অসুবিধা হচ্ছে আর এদিকে কিন্তু ঘরের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখি কবে কী করতে পারি, মনে তো অনেক কিছুই প্ল্যান আছে, কিন্তু ওই যে বললাম শখের দাম লাখ টাকা, মানে একটা শখ পূরণ করতে গেলে অন্য শখটা কিন্তু আবার স্যাক্রিফাইস করতে হয়। তো এইভাবেই কিন্তু ম্যানেজ করে আমাদের মধ্যবিত্ত সংসারটা কোনো রকমে চালাতে হয়, বুঝতেই পারছো। তো যাই হোক, দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো জামা কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আলনাটাও গুছিয়ে নিয়েছি। আর তারপরেই আমি চলে এসেছি এখানে পাশের ঘরে বিছানাটা একটু ঝাড়াঝুড়ি করে নেব। আর এই যে বালিশের কভারটা একটু চেঞ্জ করে দেব। কারণ কি বলতো, এই যে বালিশের কভারটা দেখতে পাচ্ছ, মানে নতুন বালিশ তো মোটা একটা লাগছে, তো শুতে গেলে না ঘাড়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তাই ভাবলাম যে এই যে নতুন ওয়ারগুলো কিনেছিলাম বালিশের কভার, তো সেটা কিন্তু একটা পাতলা বালিশের মধ্যে পুরে দেব। আর এই মোটা বালিশটাতে আরও অন্য কোনো কভার থাকলে সেটাকে লাগিয়ে রেখে দেব। আর তারপরে বিছানাটাকে একটু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম। বুঝতেই পারছো, মানে সব কিছু পরিপাটি থাকাটা কিন্তু ঘরের সৌন্দর্য বাড়ায় আর দেখতেও খুব ভালো লাগে, তাই না? আর তারপরেই আমি চলে এসেছি একেবারে সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় সন্ধের দীপ জ্বালাতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো প্রতিদিন কিন্তু সন্ধে দীপটা দিদিই জ্বালায়, তো আজকে দিদি নেই, বাইরে গিয়েছে একটু, তাই আমিই ভাবলাম যে সন্ধে দীপটা জ্বালিয়েই দিই। আর এমনিতেও কিন্তু সন্ধে দিতে আমার ঠাকুর পুজো করতে খুবই ভালো লাগে। বিয়ের আগে কিন্তু আমিই কিন্তু বাবার বাড়িতে ঠাকুর পুজোর সমস্ত কাজ একা হাতে করতাম। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম কিন্তু সন্ধের দীপ জ্বালানো খুবই ভালো। আর আমি কিন্তু দেখো পুরো ঘর বাড়িতে একেবারে সন্ধের দীপ জ্বালিয়ে দিয়েছি। তারপর এবার যাব তুলসী তলায়, মানে তুলসী মন্দিরে যদি দীপ না দেখায় তাহলে কিন্তু সন্ধে জ্বালার যে মাধুর্য সেটাই কিন্তু থাকে না। তো যাই হোক, একটু সন্ধে সন্ধে লাগতেই কিন্তু আমি সন্ধের দীপটা দেখিয়ে বসিয়ে দেব। আর বিশেষ করে বাবুও নেই, তাই কিন্তু আমার মানে ভিডিওটা করতে শ্যুট করতে অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। আসলে ওই যে বললাম দিদি বাড়িতে নেই, তাই দিদিই নিয়ে গিয়েছে বাবুকে। তো সেই সুযোগে দেখো এদিকে মা টিভি দেখছে আর আমি কিন্তু সন্ধেটা বসিয়ে দিয়েছি। আর কি বলতো, চারপাশে এত মেঘ গর্জন করছিল, প্রচুর পরিমাণে মেঘ ডাকছিল, কিন্তু বৃষ্টি এক ফোঁটাও পড়েনি। আর একদিকে ভালোই হয়েছে, এখন বৃষ্টি না পড়াই ভালো। তো শুনছি নাকি যে পুজোর পঞ্চমীতেও নাকি বৃষ্টি পড়বে, তো পুজোর মধ্যেও বৃষ্টি হবে। তো পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় তো পুরো আনন্দটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ আমরা একটা বছর অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য, আর সেই 4টে দিন যদি আমরা এত কেনাকাটা করি, এত জোগাড় যন্ত্র আয়োজন সমস্ত কিছু এই 4টে দিনের জন্য করি, আর সেই 4টে দিন যদি এইভাবে বৃথা হয়ে যায় তাহলে কেমন মন খারাপ হয় বলো তো। তো যারা মানে বাঙালি, যারা এই পুজোর 4টে দিন এইভাবে অপেক্ষা করে থাকে, তারা বুঝতে পারবে মানে কতখানি মন খারাপ হয়। তো যাই হোক, দেখতেই পাই যে এখানে কিন্তু আমি জলগুলো তুলে নিচ্ছি। কারণ কি বলতো, প্রচুর পরিমাণে মেঘ উঠেছে, তো কারেন্ট চলে গেলে এখানে আমাদের কারেন্টের খুব সমস্যা। তো কারেন্ট চলে গেলে আবার কখন আর কারেন্ট আসবে জানি না, তাই সেই কারণে জলগুলো কিন্তু আমি আগাম তুলে রাখছি। তো একটু আগে কাজটা যদি আগিয়ে রাখি তাহলে কিন্তু দেখবে অনেকটাই মানে সমস্যার মুখোমুখি হতে হয় না আর কি। আর
বাবুর এই যে যত রাজ্যের খেলনা পাতি সব কিন্তু এই টেবিলের মধ্যে এখানে ফেলে রেখেছে। তো এই জায়গাটা দিনে আমি 10 বার মতো পরিষ্কার করি, তো 10 বারই কিন্তু বাবু আবার নোংরা করে দেয়। তো যাই হোক, দেখো এখন কিছু করার নেই, বাড়িতে ছোট ছেলে থাকলে এরকম পরিষ্কার একটু আধটু করতেই হবে। বিশেষ করে তখন কিন্তু মাথাটা ঠান্ডা রেখে পরিষ্কার করাই ভালো। তো ওদেরকে আবার বেশি বকাঝকাও চলবে না, কারণ তাতে আবার ও বিগড়ে যাবে, তো মন খারাপ হবে। তাই বকাঝকা না করে নিজের কাজটুকু গুছিয়ে নিই আর কি। তো দেখতেই পেয়েছো এই যে একটা লক্ষ্মীর ভাঁড়ও কিনে নিয়ে এসেছে। তো লক্ষ্মীর ভাঁড়ে নাকি ও এখন পয়সা জমাচ্ছে। তো বুঝতেই পারছো বাচ্চা মানুষের মন কখন যে মনে কি আসে সেটা কিন্তু আর বলার নেই। তাই দেখো ওর জিনিসগুলো সব সযত্নে রেখে দিলাম, আর এদিকে আমার জিনিসগুলো আমি এক সাইডে গুছিয়ে দিলাম। তো আজকের মতো এখান থেকে বিদায় জানাচ্ছি বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।